আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি ২৬ পরীক্ষার্থীরা। আমাদের এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয় যে সাবজেক্টে, তার নাম হচ্ছে ইংরেজি। প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে এবং তার ফেলের লিস্টে সবার উপরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের নাম হচ্ছে ইংরেজি। এবং তোমরা কি জানো যে ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট বা ফেল করার কারণ কি? কারণ হচ্ছে ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট এবং ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার পার্ট। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা এই জায়গাতে ভালো করতে পারি না। গ্রামার অংশে 2 দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে এই আমার একটা মামাতো ভাই আছে, তার একটা কোর্স লাগবে, তোমাদের কাছে কি ইংরেজির কোনো কোর্স আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে, কোর্সে আমাদের নিয়মগুলো সুন্দর করে সাজানো আছে এবং আমি ক্লাস আকারে বোঝাচ্ছি, এগুলো বুঝলে হয়ে যাবে। সে বলতেছে না, আমাদের গ্রামারের সাজেশন দরকার, 10টা 15টা পড়বে, ওর ভিতর থেকে একটা কমন পাবে। আদৌ কি গ্রামারে 10টা 15টা পড়ে পরীক্ষার হলে একটা কমন পাওয়া যায়? এবং তোমরা কি জানো প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে তার কারণ কি? কারণ মূলত এইটাই যে ওই যে সাজেশনের মতো 10টা 15টা একজন আমাকে দিবে, পড়ে যাব, একটা কমন আসবে। জীবনেও কোনোদিনও গ্রামার অংশে এইভাবে কমন পাওয়া যায় না। গ্রামার অংশে ভালো করতে হলে টেকনিক জানতে হবে, রুলস জানতে হবে। আমাদের এর আগের আর্টিকেলের ক্লাসটা যে সমস্ত শিক্ষার্থীরা দেখেছে তারা জানে যে এইচএসসি ২৬ পরীক্ষায় আর্টিকেলে ইনশাল্লাহ আমাকে কেউ আটকাতে পারবে না, এত সুন্দর করে এই ক্লাসে আমরা বুঝিয়েছি। আজকে ইনশাল্লাহ প্রিপোজিশনের ক্লাসটাও সুন্দরভাবে রেডি। তোমরা যদি এই ক্লাসটা পরিপূর্ণভাবে দেখতে পারো, আশা করি প্রিপোজিশনের প্রায় 90% সমস্যা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার দূর হয়ে যাবে। প্রিপোজিশনের এত পরিমাণ নিয়ম, আমি যদি আগামী 2 ঘন্টা যাবত শুধুমাত্র তোমাকে নিয়মই বোঝাই, তারপরে এই নিয়মের শেষ হবে না। এই জন্য এত পরিমাণ নিয়ম কমপ্লিট তো আর করা সম্ভব না, বা আমার একটা ক্লাসের মাধ্যমেও দেওয়া সম্ভব না। আমরা বেসিক কিছু নিয়ম জানবো যেগুলো আমাদের প্রিপোজিশনে প্রায় 80% পরীক্ষার হলে এসে থাকে। অর্থাৎ আমাদের পরীক্ষায় যে প্রিপোজিশনগুলো আসে তার ভিতর 80 থেকে 90% প্রিপোজিশনই এইগুলো, ইন, অন, অ্যাট, তারপরে এখানে কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, অন্যদিকে আবার ফর আছে, টু আছে, ফ্রম আছে, উইথ আছে, বাই আছে। অর্থাৎ আমাদের পরীক্ষায় যেই কোয়ালিটির প্রিপোজিশনগুলো আসে তার ভিতর 80% প্রিপোজিশন এই বোর্ডে উল্লেখ করা আছে। অনেকে বলতে পারো ভাই এই কয়টা? তুমি যে কোনো প্রিপোজিশনের উত্তর দেখবে, আচ্ছা 25 সালেরটা দেখো, তুমি 25 সালের যে কোনো প্রিপোজিশনের উত্তর দেখবে, যে কোনো বোর্ডের দেখবে কমন কিছু প্রিপোজিশন যেগুলো পরীক্ষায় আসবে, সেই কমন বেসিক প্রিপোজিশনগুলো হচ্ছে এইগুলো। কিন্তু আমরা আসলে বুঝতেই পারি না এই বেসিক প্রিপোজিশনে আমি ভুল করে ফেলি। আমার পরীক্ষায় যে প্রিপোজিশনগুলো আসছে আমি যদি তার ভিতরে 80 থেকে 90%ও অ্যান্সার করতে পারি, তারপরে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়া সম্ভব। অথচ আমরা সহজ প্রিপোজিশনগুলো অ্যান্সার করতে পারি না। যেমন ধরো ইন একটা প্রিপোজিশন, কিন্তু অবস্থান বুঝে, জায়গা বুঝে, নিয়ম অনুসারে ইন এক এক জায়গায় এক এক রকম ভাবে বসে থাকে। এইখানে যেমন মাস বা বছরের আগে ইন বসে, এখন কোনো কিছুর ভিতরে বোঝাতে এখন আমি তোমাকে নিয়ম শিখালাম যে মাস বা বছর থাকলে তার আগে যদি ড্যাশ থাকে তাহলে ইন বসাতে হবে। আমি এই নিয়মটা তোমাকে শিখিয়েছি, আর কোনো নিয়ম তুমি জানো না, শুধুমাত্র এই নিয়মটাই জানো। পরীক্ষার হলে হঠাৎ গিয়ে দেখলে আমাকে ড্যাশ দ্য রুম বলেছে। এখন তুমি ভাবছো সোহেল ভাই এত বলেছিল যে মাস বা বছর থাকলে বড় সময়ের আগে ইন বসাতে হয়, এখানে ড্যাশ দ্য রুম বসেছে, তার মানে এখানে ইন হবে না, এখানে হয়তো বা অন, অফ, অ্যাট এগুলো কিছু একটা হবে। তুমি কিন্তু ভুল করে ফেলেছো। অথচ এক একটা প্রিপোজিশনের অনেকগুলো নিয়ম থাকে, সেন্টেন্স বুঝে, অর্থ বুঝে সেই প্রিপোজিশনগুলো বসাতে হয়। শুধুমাত্র মাস বা বছর থাকলেই যে ইন হবে এমনটা কিন্তু না। ইন মাস বা বছরের আগে অবশ্যই তো বসবে, আবার কোনো কিছুর ভিতরে থাকা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। অন্যদিকে অন, অন শব্দটা আমরা মনে করি যে কোনো কিছুর উপরে থাকলে সেটাকে অন হিসেবে ব্যবহার করা হয়। এখন আমি তোমাকে শিখিয়েছি যে কোনো কিছুর উপরে বোঝালেই সেখানে অন ব্যবহার করা হয়। যেমন ধরো একটা টেবিল আছে, এই টেবিলের উপরে কোনো কিছু একটা রাখা আছে, যেমন বুক রাখা আছে, বই, বা একটা বিড়াল টেবিলের উপর বসে আছে, এরকম কোনো কিছু বোঝালে এখানে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। আমি তোমাকে এই নিয়মটা শিখিয়েছি। অথচ এইটা পরীক্ষায় না আসে, পরীক্ষায় আসলো দিন বা তারিখ। এখন তোমাকে বললো যে এই যে একটা তারিখ দেওয়া হচ্ছে,
একটা দিন দেওয়া হয়েছে, যেমন মানডে দেওয়া হয়েছে। এখন এই মানডের আগে কি বসবে তুমি জানো না, তুমি ভাবছো যে অন, তো আমরা জানি যে সোহেল ভাইয়া বলেছিল যে অন সাধারণত টেবিলের উপর যদি কোনো কিছু থাকে বা এই রিলেটেড কোনো কিছুর উপরে যদি থাকে ওই উপরে বোঝাতে অন ব্যবহার করা হয়। এখানে তো দিন দেওয়া আছে, এখানে তো তারিখ দেওয়া আছে, এখানে তো আর অন হবে না, এখানে হয়তো বা ফর বা টু এরকম কোয়ালিটি কিছু একটা হবে। অথচ তুমি জানোই না যে এই অনের ব্যবহার শুধুমাত্র উপরে বোঝাতেই ব্যবহার করা হয় না, যখন কোনো সময় উল্লেখ করা থাকে এই সময়ে অনটা দিন এবং তারিখের আগেও ব্যবহৃত হয়। এই বেসিক নিয়মগুলো আমরা ভুল করে ফেলি, অথচ এই বেসিক নিয়মগুলো এতটাই সহজ, যদি এই কয়েকটা নিয়মও আমরা মাথায় রাখতে পারি, পরীক্ষার হলে 80 থেকে 90% প্রিপোজিশনের অ্যান্সার আমি করব, একটা ভুলও কেউ দেখাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। প্রথম থেকে আমি অর্ধেক প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি, প্রথম থেকে আরেকটু ক্লিয়ার করি। যদি আমার প্রিপোজিশনের ওই সেন্টেন্সটা সময় সম্পর্কিত হয়, সেটা মাস হতে পারে, বছর হতে পারে, দিন হতে পারে, বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম হতে পারে, এই সময় রিলেটেড যদি প্রিপোজিশনের কোনো লাইন হয়ে থাকে যে সময় বোঝাচ্ছে, সেই সময়ের ভিতর যদি মাস বা বছর হয়, মাস জুলাই, জুন, ফেব্রুয়ারি, এপ্রিল, এরকম মাস রিলেটেড যদি সেন্টেন্স হয় যে মাসের আগে ড্যাশ আছে, ওইখানে প্রিপোজিশন কিছু একটা বসাতে হবে। চোখ বন্ধ করে ওই মাসের আগে তুমি ইন বসিয়ে দিবে। কারণ কি, বড় সময়ের আগে সাধারণত ইন হয়, মানে সময় রিলেটেড যদি সেন্টেন্স থাকে মাসের আগে ইন বসিয়ে দিবে। আচ্ছা মাস নাই, মাস আসলো না, আসলো কি বছর। যেমন ধরো 2026 দেওয়া আছে, 2022 দেওয়া আছে, এরকম বছর দেওয়া আছে। বছর যদি থাকে তার আগে যদি প্রিপোজিশন বসাতে হয়, চোখ বন্ধ করে ওইখানে ইন বসিয়ে দিবে। মাস বা বছরের আগে সাধারণত প্রিপোজিশন ইন বসে থাকে, ঠিক আছে। এবার আসি, যদি বড় সময় মানে মাস বা বছর থাকলো না, কোনো একটা দিন দেওয়া হয়েছে, স্যাটারডে, সানডে, টুয়েসডে, ওয়েনেসডে, এরকমের কোনো একটা দিন দেওয়া হয়েছে, এই দিন যদি থাকে বা কোনো একটা তারিখ দেওয়া হয়েছে দিনের, এইরকম কোনো কিছু যদি থাকে, চোখ বন্ধ করে ওই দিনের আগে তোমাকে প্রিপোজিশন অন বসাতে হবে। সময়ের ক্ষেত্রে আমি বলছি, সময়ের ক্ষেত্রে সময় রিলেটেড কোনো সেন্টেন্স থাকলে তার আগে যদি মাস বছর হয় তাহলে ইন বসাবে, যদি দিন তারিখ হয় তাহলে অন বসাবে। এবার আসি নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট টাইম 9 o'clock, 7 PM, 8 PM, 10 PM, 11 PM, এইরকমের নির্দিষ্ট কোনো টাইম যদি থাকে, চোখ বন্ধ করে সেই টাইমের আগে কোনো কিছু না, প্রিপোজিশন অ্যাড তোমাকে বসাতে হবে সময় রিলেটেড যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোর ক্ষেত্রে। এখন পরীক্ষায় তো সকল বাক্য আর সময় রিলেটেড হবে না, সময় রিলেটেড নাই থাকতে পারে। সময়ের জায়গায় এই প্লেস জায়গা রিলেটেড হলো, যদি প্রিপোজিশন জায়গা রিলেটেড হয়, কোনো একটা জায়গা, স্থির একটা জায়গা, কোনো একটা অবস্থান বোঝাচ্ছে, সেইখানে প্রিপোজিশন তুমি যখনই জায়গা রিলেটেড প্রিপোজিশন থাকবে, যদি ভিতরে কোনো কিছু বোঝায়, মনে করো জায়গা রিলেটেড বলি, একটা রুম, মনে করো আমি এই মুহূর্তে যে রুমে ক্লাস নিচ্ছি এটা একটা রুম, রুমের ভিতর, বাইরে থেকে যখন রুমের ভিতরে কিছু একটা বোঝাবে তখন চোখ বন্ধ করে ভিতরে বোঝাতে ওইখানে তুমি ইন ব্যবহার করবে, মানে ভিতরে বোঝালে এখানে ইন ব্যবহার করবে। এখন মনে করো একটা টেবিল আছে, এই টেবিলের উপরে কোনো কিছু বোঝাচ্ছে, টেবিল না চেয়ার আছে, আচ্ছা চেয়ার না অন্য কিছু একটা আছে যেটার উপরে কোনো কিছু বোঝাচ্ছে। যেমন আমি যদি একটা বইয়ের কথা বলি, এই বইটা, আমি এই বইটা মনে করো এটা টেবিল, আমার হাতে যে মোবাইলটা আছে এটা একটা টেবিল, আমি এই বইটা যখনই টেবিলের উপর রাখছি, বইটা কিন্তু টেবিলের সাথে লেগে আছে, তার মানে কি টেবিলের উপরে বইটা আছে। এই উপরে বোঝাতে তুমি এখানে প্রিপোজিশন চোখ বন্ধ করে অন ব্যবহার করবে। রুমের ভিতরে, বক্সের ভিতরে, এই রিলেটেড ভিতরে কোনো কিছু বোঝাতে ইন ব্যবহার করা হয়। জায়গা, প্লেসের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, আর অন্যদিকে টাইমের ক্ষেত্রে মাস, বছর এগুলোর আগে ইন ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার প্লেসের ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে আমরা যদি উপরে কোনো কিছু বোঝাই তাহলে কি ব্যবহার করা হয়, অন ব্যবহার করা হয়। আবার এই একই অন যখন সময়ের ক্ষেত্রে বোঝাবে তখন দিন বা তারিখের আগে অন ব্যবহার করবে, ওকে। আবার নির্দিষ্ট কোনো একটা জায়গা, মানে জায়গার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটা জায়গা, যেমন স্কুল হতে পারে নির্দিষ্ট একটা জায়গা, যেমন অ্যাট দ্য ডোর নির্দিষ্ট একটা জায়গা, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা বোঝাতে ওইখানে চোখ বন্ধ করে জায়গার ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করবে। ওই একই অ্যাট আবার টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে তুমি ব্যবহার করবে। আশা করি ইন, অন, অ্যাট
এই তিনটা তোমার পরীক্ষায় যে 100% আসবে সেই গ্যারান্টি আমি এখন থেকে দিচ্ছি, এবং এই তিনটা তুমি পরীক্ষার হলে গুলিয়ে ফেলতে আজকের এই ক্লাসটা করার আগে। আশা করি আজকের এই ক্লাস করার পর প্রিপোজিশন ইন, অন, অ্যাট, এই তিনটা প্রিপোজিশন কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে আর জীবনও তুমি ভুলবে না। প্রত্যেকটা জায়গায় তোমার একটা প্রিপোজিশন হোক বা না হোক, এই তিনটা প্রিপোজিশন মাস্ট বি 100% শিওর ধরে রাখো হবে। এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই যেগুলোর উত্তর তুমি নিজে দিবে। এখানে মনে করো পুরো বাক্যটা দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে 2026, এর আগে ড্যাশে কোনো একটা প্রিপোজিশন বসাতে হবে। বলো তো কি কোন প্রিপোজিশনটা হবে? মাস্ট বি চোখ বন্ধ করে প্রিপোজিশনে ইন হবে। কারণ কি নিয়ম অনুসারে আমরা জানি যে বড় কোনো সময়ের আগে, সেটা মাস, সেটা বছর হতে পারে, মাস হতে পারে, তার আগে প্রিপোজিশন ইন বসে। এখানে মানডে দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যে দিন, দিন প্রিপোজিশনের আগে যদি ডে দেওয়া থাকে বা ডেট দেওয়া থাকে, এরকম প্রিপোজিশনের আগে চোখ বন্ধ করে কি বসে? অন বসে। ওকে, এবার 9 PM প্রিপোজিশন কি বসবে? অ্যাট বসবে, চোখ বন্ধ করে, আর কোনো কিছু ভাবতে হবে না। এবার এখানে আসি প্লেসের ক্ষেত্রে। ড্যাশ দ্য রুম, রুমে একটু আগে বুঝিয়েছি, ড্যাশ দ্য রুম। আমরা জানি যদি রুমের ভিতরে কোনো কিছু বোঝায় তাহলে এখানে চোখ বন্ধ করে প্রিপোজিশন কি হবে? ইন হবে। ওকে, ড্যাশ দ্য টেবিল, টেবিল, টেবিলের ভিতর তো আর কোনো কিছু থাকে না, টেবিলের ভিতরে কিভাবে কি রাখবে? হয়তো ডয়ারের ভিতর থাকে, কিন্তু আমি ইউজ করেছি কি? টেবিল। ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো কিছু বোঝাতে অন দ্য টেবিল। ওকে, এবার ড্যাশ দ্য স্কুল, স্কুল নির্দিষ্ট একটা স্থান বা নির্দিষ্ট একটা জায়গা, এই নির্দিষ্ট জায়গা বোঝাতে কি ব্যবহার করতে হবে প্রিপোজিশন? প্লেসের ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে অ্যাট। আমার মনে হয় না যে আজকের পরে ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপোজিশন কোনটা কোন জায়গায় কিভাবে বসবে আর জীবনও কারো ভুল হবে। ওকে, এতদিন প্রবলেম থাকলে আজকের পর থেকে আর প্রবলেম থাকবে না। এইবার তুমি আমাকে বলতে পারো ভাইয়া ইন, অন, অ্যাট মাত্র তিনটা প্রিপোজিশন, এগুলো তো আমরা এগুলো তো পারলাম, মানে আপনার ক্লাস দেখে এগুলো আমাদের আর কোনোদিনও প্রবলেম হবে না, কিন্তু প্রিপোজিশন তো আর এগুলো আসবে না, এগুলোর বাইরে গিয়ে কিছু ব্যতিক্রমী তো আসবে, সেই ব্যতিক্রমীগুলো এখন শিখাবো। কিছু প্রিপোজিশন আছে যেগুলোর নিয়ম জানলেও হবে না, ওইগুলো একটু মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার কোয়ালিটিগুলো, মানে ওই প্রিপোজিশনের ওই ওয়ার্ডটা তোমার মুখে আসার সাথে সাথে তোমার প্রিপোজিশনটা মাথায় চলে আসবে যে কি হবে। সেই মুখস্থ করার লিস্টে আমরা কয়েকটা এখানে দিয়ে রেখেছি। এর বাদ বাকি আমাদের যে পিডিএফ কোর্সে তোমরা যুক্ত হয়েছো ওইখানে আমরা খুব শীঘ্রই প্রিপোজিশনের নিয়মের পাশাপাশি আমার ক্লাসটা তো থাকবেই, এই ক্লাসের পাশাপাশি আমরা এই যে ব্যতিক্রমী কিছু প্রিপোজিশন আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ওইগুলোর পুরো চার্টটা দিয়ে দিব, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। যেমন ধরো যদি ফন্ট থাকে তাহলে তারপরে চোখ বন্ধ করে অবশ্যই দিবে, মানে ফন্ড অফ একসাথে উচ্চারণ। গুড অ্যাট, গুডের পরে অ্যাট হয়, তারপরে অ্যাফ্রেইড অফ, ইন্টারেস্টেড ইন, প্রাউড অফ, রেসপন্সিবল ফর, ট্রাইড অফ, ক্যাপাবল অফ, এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। এই মুখস্থ করার লিস্টের চারটা আমি দিয়ে দিব, ওই চারটা কমপ্লিট করলে হবে, ওই রিলেটেড যে কোনো কিছু আসলে তুমি পরীক্ষার হলে লিখতে পারবে। এইবার আসি, আমি তো এখান থেকে তিনটা জানলাম, এইগুলো জানলাম, কিছু মুখস্থ করতে হবে। আমার 40% প্রিপোজিশন হয়েছে। এখন আপনি বলেছিলেন প্রায় 90% আমাদের হয়ে যাবে আরও কিছকিছু জানলে, সেই 90%-এর তালিকায় আরও 50% কিছু আছে, সেই 50% হচ্ছে এইগুলো। মানে পরীক্ষায় প্রতি বছরই যে প্রিপোজিশনগুলো আসে তার ভিতর প্রায় সংখ্যক যে প্রিপোজিশনগুলো থাকে তার ভিতর থাকে ইন, অন, অ্যাট, তারপরে অফ, ফর, টু, ফ্রম, উইথ, বাই, এই রিলেটেড প্রিপোজিশনগুলো থাকে। আমি কি বললাম প্রথমে, আমি যদি তোমাকে প্রিপোজিশনের নিয়ম আগামী মানে 4-5 ঘন্টা ধরে পড়াই তারপরে এই প্রিপোজিশনের নিয়ম শেষ হবে না। এই জন্য আমরা বেসিক কিছু জানবো যেগুলো মাস্ট বি পরীক্ষায় আসবেই, সেই নিয়মগুলো আমরা আজকের ক্লাসে জানবো। পুরো নিয়ম কমপ্লিট করা তো সম্ভব না, ওইগুলো কমপ্লিট করতে গেলে আমাকে বই নিয়ে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যত নিয়ম জানতে পারবে তার প্রিপোজিশন তত ভালো হবে। কিন্তু এই বেসিকেই আমরা ভুল করে ফেলি, যেখান থেকে প্রায় 80%-90% প্রিপোজিশন আসে, সেই বেসিকটাই আমি আজকে তোমাদের স্ট্রং করে দিলাম। ইনশাল্লাহ এরপর থেকে আর কোনোদিনও ভুল হবে না। যখনই আমার সম্পর্ক অর্থাৎ বাক্যে সম্পর্ক স্থাপন করা বোঝাচ্ছে বা কোনো দুইটা জিনিসের ভিতরে সম্পর্ক বোঝাবে, তখন চোখ বন্ধ করে ওই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তুমি প্রিপোজিশন অফ ব্যবহার করবে। ছোট্ট একটা উদাহরণ, দ্য কালার ড্যাশ দ্য স্কাই, আকাশের রং, মানে এখানে কিন্তু আলাদা, দ্য কালার রং, দ্য স্কাই আকাশ, ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আলাদা। মাঝখানে আমি যখনই অফ বসালাম দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো, অর্থাৎ আকাশের রং। ওকে, ফর, ফর কোন জায়গায় বসাবে? জন্যর ক্ষেত্রে। যখনই কোনো বাক্যে তোমার মনে হবে যে এখানে এরকম একটা জন্য দরকার, যেমন উদাহরণ হিসেবে দ্য গিফট ড্যাশ ইউ, কি? ফর ইউ।
অর্থাৎ এই উপহারটি কার জন্য? ফর ইউ, তোমার জন্য। এই জন্য যখনই মনে হবে যে জন্য দরকার, এখানে এই সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হলে চোখ বন্ধ করে এখানে কি বসাবে? ফর বসাবে। টু কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। যেমন উদাহরণের সিম্পল উদাহরণ, আই গো ড্যাশ স্কুল। আই গো কি ফ্রম স্কুল হবে? আই গো কি বাই স্কুল হবে? আই গো কি অ্যাট স্কুল হবে? এগুলো হয়। এখন বলতে পারো যে ভাইয়া স্কুল আছে, স্কুল যেহেতু আছে, আপনি বলেছিলেন যে স্কুলের আগে সাধারণত নির্দিষ্ট জায়গা, এখানে তো অ্যাট হয়। সেটা কি সেক্ষেত্রে? প্লেসের ক্ষেত্রে অ্যাট হয়। তো এখানে স্কুলের আগে অ্যাট কেন হবে না? পুরো সেন্টেন্সটা বোঝো, পুরো সেন্টেন্সটা আগে তোমাকে পড়তে হবে। আই গো অ্যাট স্কুল, তোমাকে যখনই পরিপূর্ণ একটা বাক্য মিলাতে হবে যে দিক বুঝাচ্ছে। আই গো ড্যাশ স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এখানে কিন্তু একটা দিক বোঝাচ্ছে। যেমন ধরো আমি যদি একটা তোমাকে একটা বক্সের মাধ্যমে বোঝাই, এই একটা বক্স, টু সবসময় এরকম হয় যে এদিকে যাচ্ছে, অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। বক্সের মাধ্যমে সহজ উদাহরণ, যাওয়ার ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। আর আসার ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? আসার ক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে হয়। সবসময় মনে রাখবে, যাওয়ার ক্ষেত্রে টু, আসার ক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে হয়। ওকে, তো এখানে আই গো টু স্কুল কোন একটা দিক বোঝাচ্ছে যে আমি যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ এখানে টু ব্যবহার করতে হবে। পরবর্তীতে হি কেম ড্যাশ ঢাকা। হি কেম, আমি কি বলেছি? টু হচ্ছে যাওয়ার ক্ষেত্রে আর ফ্রম হচ্ছে আসার ক্ষেত্রে। হি কেম ড্যাশ ঢাকা, হি কেম ফ্রম ঢাকা। সে কোথা থেকে আসছে? ঢাকা থেকে আসছে। আসার ক্ষেত্রে কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। এই ফ্রমটাই এইখানে হবে। এবার হি কাট ইট ড্যাশ এ নাইফ। এই নাইফ বলতে আমরা কি বুঝি? ছুরি। আর হি কাট ইট, সে এটা কাটলো, কিছু একটা দিয়ে কেটেছে না? এই যে দিয়ে বললাম, এই দিয়ে যেখানেই থাকবে ওই দিয়ে বলতেই তোমাকে এখানে উইথ ব্যবহার করতে হবে। হি কাট ইট উইথ এ নাইফ, সহজ হিসাব। এবার পরবর্তীটা আসি, বাই। বাই অর্থ হচ্ছে দ্বারা, বাই অর্থ দ্বারা। এখন এখানে বলা হয়েছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ হিম। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ হিম, অর্থাৎ দ্য ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করা হয়েছিল তার। কিন্তু মাঝখানে আমি যদি যখনই বাই দিয়ে দিব, তার কি? তার দ্বারা। দ্বারাটা ইউজ করতেই হবে এখানে, এবং দ্বারা ইউজ করতে হলে আমাকে কি করতে হবে? বাই বসাতে হবে। পরিপূর্ণ সেন্টেন্স, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, মানে এই কাজটি সম্পূর্ণ করা হয়েছিল, যেহেতু ওয়াজ আছে, করা হয়েছিল কার দ্বারা? তার দ্বারা। বুঝাতে পেরেছি? এই প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনগুলো, এগুলো হচ্ছে বেসিক, অর্থাৎ যেগুলো আমার পরীক্ষায় আসবেই। সাধারণত পরীক্ষায় যে প্রিপোজিশনগুলো আসে তার ভিতর প্রায় সংখ্যক কি থাকে? এই প্রিপোজিশনগুলো। আর এই বেসিকে আমরা ভুল করে ফেলি। আমি প্রথমে বললাম না, ওই একই ইন দুইটা জায়গায় বসবে, অথচ আমি নিয়ম পড়েছি এক জায়গায় বসবে, অন্য জায়গায় তো ইন হবে না। আমি জানি যে ওই মাস আর বছরের আগে ইন বসে, সেই ইন আবার রুমের ভিতর বসাবো কিভাবে? এই রকমের নিয়ম আমি জানি, অথচ পরিপূর্ণ নিয়ম জানি না। এই জন্য বেসিকের পরিপূর্ণ নিয়ম আজকে শিখিয়ে দিলাম। আশা করি আজকের এই ক্লাসটা তোমার প্রিপোজিশনের প্রায় 80% প্রবলেম সলভ করে দিবে। যদি টাইম হয় ইনশাল্লাহ বিস্তারিত প্রিপোজিশন নিয়ে আমরা আসবো। তবে এতটুকু মনে রাখো, প্রিপোজিশনের এত পরিমাণ নিয়ম, যে নিয়মগুলো কোনো একটা পার্সোনাল মানে কোনো একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব না। এই জন্য প্রিপোজিশন আমি যে বেসিকগুলো শিখিয়ে দিলাম এগুলো মাথায় রাখবে। আর যদি তোমার কাছে সময় হয় তাহলে অবশ্যই তুমি তোমার গ্রামার বুক থেকে আদার্স যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কমপ্লিট করে ফেলবে, এবং তার সাথে ব্যতিক্রম যেগুলো আছে, যেগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, এইগুলোর চার্ট আমরা দিয়ে দিব। আর তোমাদের কাছে যদি অলরেডি থাকে সেগুলো কমপ্লিট করে ফেলবে। আশা করি এই প্রিপোজিশনের প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। গ্রামারের পরবর্তী ক্লাস নিয়ে অবশ্যই আমরা খুব শীঘ্রই ভিডিও আপলোড করে দিব। আমাদের এই ক্লাসগুলো তোমার গ্রামারের প্রত্যেকটারই সমস্যা ইনশাল্লাহ পরীক্ষার আগে একদম টোটালি সমাধান করে দিবে। আর এই গ্রামারটা তোমার কাছে একদমই পানির মতো সহজ করে দিবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।